দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত ৭ দিনে আমরা শুরুতে কয়েকটি সংবাদ শিরোনাম দেখাই আপনাদের। অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত। পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মকসুদ কামালের পদত্যাগ। সাঈদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলুন ডক্টর ইউনূস। রংপুরে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ডক্টর ইউনূস। দেশের ৫৩৮ থানার কার্যক্রম শুরু। অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিনের জন্য আসেনি, অর্পিত কাজগুলো দ্রুত করতে হবে। এরকম অনেক সংবাদ আমরা আজকের দিনের, এগুলো সবই, অর্থাৎ আজকে একটু খুব ঘটনাবহুল দিন, অনেকগুলো ঘটনা ঘটে গেছে আজকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে রদবদল এখনো হয়নি, অর্থাৎ কিন্তু পদত্যাগের ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন যে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি গত ৫ই আগস্ট থেকে, যেদিন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং তারপরে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ১৭ সদস্যের, যার প্রধান বা যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন চলছে যেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের ভাষায় রাষ্ট্র সংস্কার। ফলে যেই প্রশ্নের উত্তর খুঁজতে চাইব আজকে, যে রাষ্ট্র সংস্কার কতটা সহজ, এই যে পদত্যাগ করছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এটিও সেই সংস্কারের অংশ কিনা। আমাদের সঙ্গে আছেন এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম, স্বাগত। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। স্যার স্বাগত। আপনাকে দিয়ে শুরু করি স্যার। ৫ তারিখ থেকেই আমরা দেখছি, বা ৫ তারিখে বা পরের দিন থেকেই প্রচুর পদত্যাগের ঘটনা ঘটছে। এটি কি যেই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দাবি আপনারা, আপনার শিক্ষার্থীরা, এমনকি সাধারণ মানুষ, এবং আমরা জানি যে এই আন্দোলনের শুরু থেকেই পরোক্ষভাবে রাজনৈতিক দলও ছিল, তাদের সবার যে স্বপ্ন প্রত্যাশা রাষ্ট্র সংস্কার, এই পরিবর্তনটা কি সেই সংস্কারের অংশ? আপনাকে ধন্যবাদ এবং আপনার নুসরাতকে অভিনন্দন। এই জেনারেশনের মেয়েরা, ছেলেরা, বিশেষত মেয়েরা এবার যেভাবে সারা দেশে নেমেছে, আমরা মানে অভিভূত। এমন নুসরাতের বয়সও আমার ছোট ছেলের বয়সের সমান হবে। এই জেনজি, মাঝে মধ্যে আমার ছোট ছেলে এমন সব কাজ করে আমরা খুব বিরক্ত হই, কিন্তু পরে আবার আমরা বলি যে না, ও যেটা করে সেটা পরে দেখা যায় সে ভালোই করে, এবং আলটিমেটলি দেখা যায় যে আমরা ভুল, ওই যেটা করছে সেটাই রাইট। এবং দীর্ঘদিন এদের বিরুদ্ধে কমন অভিযোগ ছিল, এরা রাজনীতি বোঝে না, ঘরের মধ্যে বসে থাকে, ফোনের বাইরে দুনিয়া নাই। বহু সাংবাদিক, কিন্তু এরা একটা বিপ্লব ঘটায় ফেলল। বিপ্লব, বহু সাংবাদিক, আপনার এই যে বহু সাংবাদিক লিখতেন বা অনেকেই লিখতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি রোল প্লে করে, ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো কিছুই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিছুই না, ইত্যাদি ইত্যাদি অনেকে লিখতেন। তো ভাইজানরা দেখলেন তো, এইবার কিন্তু স্যার স্বীকার করতে হবে, এবারের একটা বড় রোল প্লে করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, না যাদেরকে আরো বেশি বলা হতো যে এরা কিছুই জানে না। আমি অবশ্যই সেটা ইউনিভার্সিটি কিন্তু সরকার অলমোস্ট ফাঁকা করে ফেলেছিল। না আমরা অবশ্যই, তারপরে কিন্তু অ্যাক্টিভ রোলে ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। আমরা অবশ্যই স্বীকার করে নিব, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এইবার দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যদি সেভ করতে হয়, বাংলাদেশের জন্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, বাংলাদেশকে যদি সেভ করতে হয়, বাংলাদেশকে যদি বিপদ থেকে বাঁচাতে হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এগিয়ে আসতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সমাজের সর্বস্তরের মানুষ, কারা কারা এখানে যোগদান করেছে তার হিসাব গবেষণা করে আমরা বের করতেছি এখন, সেটা বড় বিষয় না। মূল কথাটা যেটা আপনি বলছিলেন সেই জায়গাটাতে আপনি যাই, যে রাষ্ট্র সংস্কার এখন যে পদত্যাগগুলো করছে, এতে রাষ্ট্র সংস্কার কি শুরু হবে কিনা? না, শুরু হবে না। কারণ গত 15 বছরে এটাকে একটা ডিপ স্টেটে রূপান্তরিত করেছে। ডিপ স্টেটের প্রক্রিয়া 72 সাল থেকেই তৈরি হয়। মানে ডিপ স্টেটে যারা অ্যাক্ট করে তাদেরকে আপনি চিনবেন না, বুঝবেন না, ধরতে পারবেন না। এটা 72 সাল থেকে শুরু হয়। এটা গত 15, 16, 17 বছরে এটা আরও অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। এই ডিপ স্টেটের ভিতরে যে সমস্ত লোকজন, সহজ বাংলা একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়ে গেছিল। সো আপনার এখানে এই মাফিয়া গ্রুপটা আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে 7 দফা অথবা রাষ্ট্র সংস্কারের কথা যে আমরা বলি, যেমন সংবিধানে হাত দিতে দিচ্ছিল না। তারা সংবিধানে চট করে আইন আদালতকে ব্যবহার করে সংবিধানে এমন একটা যে চেঞ্জ নিয়ে আসলো, সেটার কারণে গত 3টা টার্ম ধরে বাচ্চারা, ছেলেমেয়েরা যারা 18 বছর প্লাস, তারা ভোটই দিতে পারে নাই, অ্যাটলিস্ট গত 2টা নির্বাচনে। এখন আপনি এই দেশে এই যে 14 বছর বয়স থেকে আপনার 29 বছর বয়স পর্যন্ত প্রায় 8.5 থেকে 9 কোটি
বাচ্চা। তো 8.5 থেকে 9 কোটি বাচ্চাকে আপনি আজে বাজে কথা বলছেন, আপনি ফু মেরে উড়িয়ে দিবেন, আপনি এই করবেন ওই করবেন, তাদেরকে রাজাকারের বাচ্চা বলতেছেন, এই যে বলতেছেন, এই যে ইগো, এটাকে বলা হয় মেগালোমেনিয়া। মানে যার হসপিটালে থাকার কথা ছিল সে একটা পুরা একটা রেজিম চালাচ্ছিল। যাক, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এখন এই সংবিধানে হাত দিতে হবে, তো সংবিধানের এই চেঞ্জটা যে আনতে হবে, এটা ওই 4-5 জন পদত্যাগ করলে, সংবিধানে হাত দিতে গেলে তো অন্তর্বর্তী সরকার সেটা অন্তর্বর্তী সরকার পারবে না। এখানে একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করবে নাকি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে পরবর্তী সরকারের জন্য। 7টার ভিতরে একটা বললাম। আর সংসদের ব্যাপারে সংসদ সংস্কার করার কথা বলা আছে, তো সংসদে কিভাবে সংস্কারটা করবে, কারা এমপি হিসেবে আসবে, কারা আসবে না, চোর ডাকাত সবাই এসে ভরে গেছে। আপনি দেখবেন যে কেউ একটা দুইটা ক্রাইটেরিয়া বাদে, মানে সে মানসিক সুস্থ হয় আর দণ্ডপ্রাপ্ত না হলে সে এমপি হতে পারছে। একদম 72 সাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা আপনার এইবার এসে একদম সিরিয়াস। লাস্ট টাইমে এসে দেখা গেছে যে প্রায় 70-80% হলো এই চোর ডাকাত। তারপরে তো সংসদ নির্বাচন, এটা হলো সারা পৃথিবীর ভিতরে আমাদের দেশের সংসদ নির্বাচন একটা ফার্স, একটা মানে প্রহসন। সো এই প্রহসনটাতে সংস্কারের বিষয়। আইন আদালত প্রশাসন বলতে কিচ্ছু নাই, আপনার আইন আদালত প্রশাসন বলতে কিচ্ছু নাই। যে কোনো জায়গা থেকে একটা সার্ভিস নিতে যান, পয়সা দিতে হবে। একটা সাব রেজিস্ট্রার কোটি কোটি টাকার মালিক, একটা সচিব শত কোটি টাকার মালিক। সবাইকে বলছি না, আমি সরি ফর দ্যাট। অনেকেই না, তাদের ব্যাপারে খবর তো এসেছে। এই আন্দোলনের আগে তো গণমাধ্যমে মূল ইস্যু ছিল দুর্নীতি। খুব কম খবরই আসছে। ওই মতিউর আর বেনজির আর ওই যে কয়েকজন, এগুলো আঙ্গুলে গোনা কয়েকটা, আবিদ আলী, এগুলো ঝগড়া লেগে গেছে ভিতরে, বাগবাটোরা নিয়ে এগুলা লার্জ স্কেল। আমি বললাম যে লার্জ স্কেল। আজকে দেখছেন, কালকে দেখলাম এক নির্বাহী প্রকৌশলীর গাড়ি থেকে কি পরিমাণ টাকা পয়সা। বলাই হয় যে নির্বাহী প্রকৌশলী, থানার ওসি, এদের তো টাকার অভাব নাই, ব্যতিক্রম থাকতে পারে। এইটা কি মুক্তিযুদ্ধের যে 4টা মূল মন্ত্র ছিল সেটার সাথে যায় কিনা? আমি এই যে বললাম। 5 নম্বর হলো অর্থনীতি। অর্থনীতির অবস্থা তো একদম, বাংলাদেশের যে অর্থনীতি তো এটা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে আমরা উঠে যাচ্ছিলাম, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট অর্থনীতি হওয়ার কথা ছিল। আপনার যে জিডিপি, সেই জিডিপিতে আপনি এখানে কিন্তু উঠে যেতেন। কিন্তু এটা যদি পিছনে এই যে আপনার সব উই পোকার মতো সব ধ্বংস করতে থাকে, হাজার হাজার কোটি টাকা যদি বিদেশে পাচার করে দেয়, মানুষের এইরকম লেভিশ লাইফ, একদিকে 3-4 কোটি মানুষ রাতে বেলা খাইতে পারে না, না খাইয়ে শুইতে যায়, আর একদিকে মানুষের এই ধরনের লেভিশ লাইফ, এইটা আমরা পারি না কিছু করতে। কারণ আমরা হলাম মেরুদণ্ডহীন। আমাদের চাকরির ব্যাপার, আমাদের সংসারের ব্যাপার, আমাদের এই ব্যাপার ওই ব্যাপার আমাদেরকে কিনে নিছে, বুদ্ধিজীবীদেরকে কিনে নিছে, সাংবাদিকদেরকে কিনে নিছে, সব জায়গা কিনে নেওয়া এবং ভয়, এই সমস্ত কারণে। তাও মাঝে মাঝে 2-1 জন যারা একটু এই যে 2বার আমাকে সাধারণ একটা কারিকুলাম অ্যান্ড টেক্সট নিয়ে আমি একটা লিখা দিছিলাম, আমার রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত করে ফেলছে। কারিকুলাম এবং কারিকুলামের সম্পর্কে একাডেমিক কোনো ডিসকাশনই করার যাচ্ছিল না। স্থানীয় সরকার হলো 6 নম্বর, 7 নম্বর হলো মৌলিক অধিকার। এই সমস্ত জায়গাগুলোতে যদি চেঞ্জ আনতে হয় তাহলে কিন্তু অনেক লম্বা সময় লাগবে। আগে আমাকে ডিফাইন করতে হবে মৌলিক অধিকার কি। এখন বাচ্চারা আমাদেরকে দেখাই দিচ্ছে যে মৌলিক অধিকার কি। আমাকে ডিফাইন করতে হবে আমি কোন ধরনের প্রশাসন চাই। আমি কি ম্যাক্স ওয়েবারের রেশনাল ব্যুরোক্রেসি চাই কিনা? যদি রেশনাল ব্যুরোক্রেসি আমি চাই, আমলাতন্ত্র চাই, তাহলে তার ক্যাটাগরিটা কেমন হবে? আমি ছাত্র পড়াই দিচ্ছি, 5 বছর পরে আমার ছাত্র পাচ্ছে রাষ্ট্রের কাছ থেকে, তাকে কনভিন্স করে রাখার জন্য রাষ্ট্রকে যাতে সে তেল দিতে পারে, প্রশাসনকে যাতে তাহলে সে পাচ্ছে। মানে আপনারা পড়াশোনা করিয়ে কর্মচারী বানাচ্ছেন আর কি। কর্মচারী বানাচ্ছি, সেই কর্মচারী পাচ্ছে একটা গাড়ি পাচ্ছে, একটা মাসে 60-70 হাজার টাকা পাচ্ছে, তেল, ড্রাইভার ইত্যাদি। আর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যে পড়ালো সে 40 বছর পরে রিটায়ার করে যে টাকা পাবে, সেই টাকাতে গাড়ি কিনে তো দূরের কথা, 1 রুমের একটা ফ্ল্যাট কিনতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ। এবং সেখানেও তারা বলছে যে এই রিটায়ারমেন্ট বেনিফিট পাইবে। আরো আসবো, আপনি একটু ডিটেইল যাচ্ছেন, তো আমি একটু নুসরাতের কাছে যাই। নুসরাত আবাসম, আন্দোলনটা শুরু হয়েছিল যদিও একটি ন্যায্য এবং খুবই বলবো যে অলমোস্ট ছোট একটা দাবি, যে কোটা সংস্কার সরকারি চাকরিতে, সেটি ধাপে ধাপে 1 দফায় আপনারা নিয়ে গেলেন। তারপরে এখন বলছেন যে এখন রাষ্ট্র সংস্কার লাগবে। যেই প্রসেসের মধ্যে আপনারা ঢুকে গেলেন, একটা অন্তর্বর্তী সরকার হলো, তারা দায়িত্ব নিলেন, যদিও 3 জন এখন উপদেষ্টা শপথ নেননি, 14 জন এখন পর্যন্ত। এবং আমরা দেখছি যে একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দায়িত্বশীলরা পদত্যাগ করছেন। প্রশ্নটা স্যারকে যেটি করলাম, যে এর মধ্যে থেকে রাষ্ট্র সংস্কারটা কি শুরু হলো আসলে? এর মধ্যে রাষ্ট্র সংস্কার শুরু হোক বা না হোক, রাষ্ট্র পরিষ্কার শুরু হলো বলে আমরা মনে করছি।
আর হ্যাঁ, আপনি খুব ভালোভাবে পয়েন্ট আউট করছেন। আমাদের আন্দোলনটা যখন শুরু হয়েছিল খুবই ছোট একটা দাবি দিয়ে, আপনি যতটা বলেছেন তার থেকে আরো ছোট, কোটা সংস্কার না। তাৎক্ষণিকটা ব্যাপারটা তো এরকম ছিল যে পুনরায় অন্যায্য কোটা চাপিয়ে দেওয়ার বিরোধিতার একটা ব্যাপারও ছিল। কিন্তু এটাকে যদি আপনি একটু মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখেন তাহলে জিনিসটা আসলে এত ছোট থাকে না। কেন চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বেড়ে যাওয়াতে সাধারণ শিক্ষার্থীরা এত বেশি ক্ষুব্ধ হয়ে গেল যে তারা এত বড় একটা আন্দোলনে নেমে পড়লো? এটা নিয়ে আমরা ওই সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি যে তাহলে কি সরকারি চাকরি সবাইকে একটা করে দিয়ে দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা। কিন্তু আমরা এই অনুষ্ঠানে আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে আপনাদের যখন আন্দোলন চলে, যে ধরেন 1% কোটাও নাই, শতভাগ সাধারণভাবে উন্মুক্ত, তারপরে যারা আন্দোলন করছেন ওখান থেকে তো 1%ও চাকরি পাবেন না, কারণ টোটাল চাকরির বাজারে সরকারি চাকরি তো খুবই অল্প, রেশিও তো খুবই অল্প। তার মানে ওইটাও অনেক বিগ দাবি, তাও তো না। এক্স্যাক্টলি। কিন্তু আমরা আসলে আন্দোলনে এতটাই ব্যস্ত ছিলাম যে এই প্রশ্নগুলোর উত্তর কখনো দেওয়া হয়নি। আর এই প্রশ্নগুলোর উত্তর আসলে দেওয়ার প্রয়োজনও তখন আমাদের মনে হয়নি, কারণ আমরা ভেবেছিলাম যে মানুষ এগুলো বুঝবে। দেখুন, বিষয়টা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা থাকার কারণে মানুষ সরকারি চাকরি পাচ্ছে না, বিষয়টা শুধু এরকম না। মনে করেন 100টা সরকারি চাকরির 56টা চাকরি নাই, 44টা চাকরি পাচ্ছে, তাহলে বাদবাকি 56 জন, উপযুক্ত বাদবাকি 56 জন যারা কোটার কারণে বাদ পড়বে, এই 56 জন কোথায় যাবে? প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরে তো লিমিটেড, রাইট। তার মানে প্রাইভেট সেক্টরেও একটা সংকীর্ণতা তৈরি হয়ে যাবে। তাহলে প্রাইভেট সেক্টর থেকে আবার যারা বের হবে তারা তখন কোথায় যাবে? চেষ্টা করবে উদ্যোক্তা হওয়ার। বাংলাদেশের ইকোনমির যে সিস্টেম, এখানে টেন্ডারবাজি, সিন্ডিকেট, মাফিয়া চক্র এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টেবিলের নিচ দিয়ে আদান প্রদানের যে ব্যাপারটা, এটা এত প্রগাঢ়ভাবে জমে উঠেছিল, উদ্যোক্তা হওয়াটাও তখন নিয়ার টু ইম্পসিবল। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আরেকটা আন্দোলন অনেকদিন ধরে চলে আসছে, আপনার মনে দেখছেন যে চাকরির বয়স 35 করার কথা। এই আন্দোলনটা কেন? এই আন্দোলন কিন্তু ওই ইনসিকিউরিটি থেকে, কারণ পড়াশোনা শেষ করে চাকরির বাজারে কোনো চাকরি নাই। সবাই তো সব ধরনের চাকরি করতে পারে না, সবার সব ধরনের চাকরির যোগ্যতা থাকে না, কিন্তু আলটিমেটলি যদি চাকরির বাজারে রিজার্ভ চলে আসে, এত % চাকরি রিজার্ভ, তাহলে প্রত্যেকটা সেক্টরে টান পড়বে। তখন কিন্তু মানুষ ভাবে, কিন্তু ওই কোটায়ও যারা চাকরি পেত তারাও তো একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে যেত, মানে তারাও যে অমেধাবী তা তো না। তারা এখানে দেখেন, হ্যাঁ, যদিও স্লোগানগুলো এভাবে এসেছে, মেধাবী, অমেধাবী, কোটা, বিষয়টা এরকম না, বরং বিষয়টা হচ্ছে এরকম সুবিধা প্রাপ্ত এবং সুবিধা অপ্রাপ্ত। আচ্ছা, কোটা তো আসলে একটা বিশেষ সুবিধা, যাদের সুবিধার প্রয়োজন আছে তাদেরকে সুবিধা দেওয়া হোক, কিন্তু এই জিনিসটা অবশ্যই ভার্সেটাইল হওয়া উচিত। দেখেন, আমি একটা কথা বলি, মনে করেন পুরুষ কোটা চালু হয়েছে, ধরা যাক পুরুষ কোটা চালু হয়েছে, পুরুষ হিসেবে 10% পুরুষ কোটা। আপনি ঢাকা শহরে আছেন, আপনি মোটামুটি একটা চাকরি করছেন, ভালো একটা স্যালারি পাচ্ছেন, আপনি পুরুষ কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আপনি পুরুষ। যেই ছেলেটা বন্যা কবলিত এলাকা থেকে, সেও পুরুষ, সে শিক্ষা জীবনে আপনার মতো সুবিধা পায়নি, তার অন্য কোনো ইনকাম নাই, তার বর্তমানে কোনো পেশা নাই, সেও পুরুষ কোটা অ্যাপ্লাই করবে। এবার মনে করেন কপাল গুণে আপনি কোটাটা পেলেন, সে কোটাটা পেল না, তার হয়তো মেধাই কম ছিল বা অন্য কিছু, তাহলে কি এটা ন্যায় হলো? এটা তো ন্যায় হলো না। কে সুবিধা বঞ্চিত এই জিনিসটা সেক্টর ধরে ধরে করা সম্ভব না। সকল নারী সুবিধা বঞ্চিত না, সকল আদিবাসী সুবিধা বঞ্চিত, এমনকি মুক্তিযোদ্ধা কোটা ছিল সেখানে সব মুক্তিযোদ্ধা সন্তানরা তো নিশ্চয়ই সুবিধা বঞ্চিত না। এমনকি জেলা কোটা যে ব্যাপারটা, একটা জেলার সকল মানুষ সুবিধা বঞ্চিত হতে পারে। কোটা সিস্টেম যদি রাখতেই হয়, সুবিধা যদি দিতেই হয়, তাহলে সেটা ভার্সেটাইল সিস্টেম হোক। সব নারী কেন নারী কোটা পাবে? না, আপনাদের দাবি তো তাই ছিল, কোটা সংস্কার ছিল, রাইট? না, আমরা অবশ্য আজকে এই আলোচনায় অত বেশি যেতে চাই না, যেহেতু সেটেল হয়ে গেছে। ওরা যেটা দাবিটা করছিল, যেটা 2018 সালে যখন কোটা মুভমেন্টটা হয়, 2018 সালে কোটা মুভমেন্টে আমরা ছিলাম, আমরা সাপোর্ট দিয়েছিলাম বলে আমার প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, চিন্তা করেন, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামান কাদের সাথে নিয়ে আমাদের ছবি লাগাই দিয়েছে, লাগাইয়া শাহবাগে গলার ভিতরে ঝুলাইছে যে এরা রাজাকার 18 সালে, এবং আমাদেরকে অনেক অন্যায়ভাবে অন্যায় আচরণ করছিল। কোটাটা শুধুমাত্র নুসরাত যেটা বললো সেটাও না, সমাজের প্রত্যেকটা সেক্টরের কোটা। আপনার রেলওয়েতে 40-50% কোটা,
পোষ্য কোটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা যারা আছি আপনাদেরও কোটা আমাদের আছে? কোটা, আমাদের বাচ্চারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কর্মচারীদের বাচ্চারা যদি ভর্তি হয়ে যায়, কোটাতে ভর্তি হয়ে যায়, সেটা নিয়ে আমি আরো 10 বছর আগে দাবি তুলছিলাম যে এই পোষ্য কিন্তু আপনাদের পোষ্য কোটা কোটা এখনো তো আছে। পোষ্য কোটা এখনো আছে। এখন কি আপনার মনে হয় এই ইস্যুতে বাদ দিয়ে দেওয়া উচিত? অফকোর্স আপনি 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 এটা একটা মেধাভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ যদি আপনাকে তৈরি করতে হয়, আপনি যেখানে যেখানে কোটা আছে সেটাকে সংস্কার করতে হবে, যেটা নুসরাত বলার চেষ্টা করছে আপনাকে, যে পুরোপুরি বাতিল যে না। আপনাকে সংস্কার করতে হবে। ওরা তো বলে নেই বাতিল, Right. 2018-তে কিন্তু আমরা বলি নেই বাতিল। উনি করলেন কি, সংসদে গিয়ে ইগো, মানে এই যে ইগো, মেগালোমেনিয়া। ইন্টারাপ্ট করতে চাচ্ছি, একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে, একটা ছোট বিরতি এই প্রসঙ্গে। দর্শক, আজকে আমরা রাষ্ট্র সংস্কার কতটা সহজ সেই প্রসঙ্গে কথা বলতে বলতে একটু পুরনো আলোচনায় আবার আমরা গেলাম ঢুকে, যে কোটা, যদিও কোটার বিষয়টা অলরেডি সমাধান হয়ে গেছে, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে যে সেখানে 93% উন্মুক্ত, 7% কোটা থাকবে। একটা বিরতি নিয়ে আসছি, আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে আরও অনেক কথা বলবো, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বা যে প্রশ্নের উত্তর খুঁজছি যে রাষ্ট্র সংস্কার কতটা সহজ। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং আছেন এই যে আন্দোলনটি চলছে এখনো বলা যায় তার অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম স্যার। বিরতির আগে আমরা ছিলাম যে সংস্কারের প্রসঙ্গে একটা বিষয়, এই প্রশ্নটা জনপরিসরে আছে যে আপনারা যখন সংস্কারের কথা বলেন, এই আন্দোলন খুব অ্যাক্টিভলি আপনারা যারা শিক্ষকরা ছিলেন, এই প্রশ্নটা আপনাদের তরফে কেউ কেউ বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারটা তো খুব জরুরি। এইখানে যেই প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হয় বা হয়েছে, এবং এই যে এত বড় আন্দোলন হয়ে গেল, আপনারা খুব অল্প শিক্ষক আমরা রাস্তায় দেখেছি, বিরাট অংশ কিন্তু ছিলেন না, তাহলে সংস্কারটা এখান থেকে শুরু হবে কিনা? না শুনেন, শিক্ষক তাদেরকে, তারা কেন থাকবে? এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 15,000-এর মতো শিক্ষক আছে, প্রায় 10 থেকে 12,000-ই তাদের এই সরকারের আমলে, গত সরকারের আমলে অথবা এর আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এরা মানে বিশ্ববিদ্যালয় কি জিনিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কি জিনিস, সেটাই তো ধরতে পারেন নাই। 1973 অধ্যাদেশটা কেউ খুলে পড়াশোনা করেছে কিনা সেটাও। এখন এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি ঘটেছে গত কয়েক যুগে, সেটা নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, তাহলে এইরকম আলোচনা এটা হবে না। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো ধরনের কোনো জ্ঞান উৎপাদন, জ্ঞান চর্চা, গবেষণা কোনো কিছুই নাই। সব হলো দলবাজি, তেলবাজি। প্রভোস্ট হইতে হবে, হাউস টিচার হইতে হবে, ভিসি হইতে হবে, প্রভিসি হইতে হবে, তারপরে বাসার বাজার হাট করে দিতে হবে, তারপরে দায়ী করতে হবে, এবং কাকে আমি থিসিস সুপারভাইজার, বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় কার থিসিস সুপারভাইজার, কার আন্ডারে থিসিস করেছে সেটার উপরে নির্ভর করে, কে কার উপরে কার সাথে থিসিস করেছে তার উপরে নির্ভর করে বিশ্ববিদ্যালয় ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয় তুমি কার সাথে থিসিস করেছো। যেই শুধু শুনে যে আপনি এখন অক্সফোর্ড হার্ভার্ডের পণ্ডিত হন, নোবেল লরিয়েট হন, আপনি যদি বলেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে থিসিস করেছি, মাস্টার্সে থিসিস করছি, কিন্তু তাহলে আপনাকে নিবে না। নিবে হলো কার আন্ডারে আমি এখন আর বললাম না, এরকম বহু লোকের নাম আছে। তো এই যখন একটা বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন হয়, বিশ্ববিদ্যালয় অবস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাই, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে হরিলুটো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যায্যতা আছে, ডিপার্টমেন্টে বিভাগে মানুষের বঞ্চনা আছে, ছেলে মেয়েদের বঞ্চনা আছে, যে যেরকম পারফরমেন্স তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে মূল্যায়ন করা হয় কিনা সেখানে এক ধরনের বঞ্চনা আছে। এই সমস্ত কিছু আলোচনা করলে সারা মাসও এটা বইলে শেষ করা যাবে না। এখন আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কারে যদি আপনি হাত দিতে চান, আপনার সময় লাগবে। বিশ্ববিদ্যালয়ে আপনি এমন ভাইস চ্যান্সেলর, মূল কথাটা হলো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি কি অবস্থা, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো, আপনি আমাকে যাই বলেন না কেন, বামরা হয়তো, আমার বাম বন্ধুরা আমার উপরে রাগ করবে, অনেকে আমার উপরে রাগ করবে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করে দেওয়ার সময় আসছে। আজকে সকালেই আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা শিক্ষক নেটওয়ার্কের সেমিনারের মতো ছিল, উন্মুক্ত আলোচনা, যে অন্তর্বর্তী সরকারের কাছে কি চাই। আমি নিজেও সেখানে গিয়েছিলাম আলোচনা দেখবার জন্য। সেখানে প্রশ্নটা উঠেছিল, কিন্তু শিক্ষকরা কিন্তু মেজরিটি মনে করেন, বা ছাত্ররাও কিন্তু মনে করেন যে রাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়। না, এটা হলো এক ধরনের দান্দাবাজি। আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কোনো একটা ধরনের রাজনীতি আপনি সেখানে চালু রাখবেন,
তাহলে অন্য রাজনীতি সেখানে আসবে না, মাল্টিকালচারালিজম সেখানে আসবে না, অন্য 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 সেখানে মিছিল করতে পারবে না, কথা বলতে পারবে না। সেটা তো হইতে পারে না, সবার জন্য ওপেন করে দিবে, সেটা হইতে পারে না। সব দল থাকবে। আপনি যখন এখানে এই ধরনের রাজনীতির কথা বলবেন তাহলে সেখানে অন্যান্য রাজনীতিও আসবে যেগুলো আপনি পছন্দ করেন না, যেগুলো আপনার বিশ্ববিদ্যালয়ে তাই হওয়ার কথা। আমি না নুসরাত, আপনার কি মনে হয় যে রাজনীতি, ছাত্র রাজনীতি, স্যার যেটা বললেন ছাত্র এবং শিক্ষক রাজনীতি সব বন্ধ করে দেওয়া উচিত? না, আমি শেষ করলে পরে নুসরাতের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে ছাত্ররা কি রাজনীতি সচেতন হবে না? রাজনীতি সচেতন, ছাত্রদের সংসদ কোথায়? সংসদ দেই, হলে হলে সংসদ দেই। আর যদি ছাত্ররা নিজস্ব কোনো রাজনীতি করতে চায়, নিজস্ব কোনো কিছু করতে চায়, তাদের একটা দলীয় ব্যানারে তারা করবে, নট দলীয় রাজনীতি। দলের বাহিরের দলের রাজনীতিটা যখন আপনি ক্যাম্পাসে নিয়ে আসেন, 16 তারিখে কি হলো? আপনি হেলমেট বাহিনী ঢুকাই দিলেন ছাত্রলীগকে দিয়ে। তাই এই হেলমেট বাহিনী যদি আপনি ঢুকিয়ে দেন, এই বাচ্চাদের উপরে যদি এইভাবে আক্রমণটা কীভাবে করছে আপনারা টক শো করে এটা বোঝাতে পারবো না। আমি ছিলাম তখন আমার সামনে ঘটনাগুলো ঘটতেছিল, যে কোনো মুহূর্তে এসে আপনার গায়ে লাগার মতো অবস্থা, সমস্ত চামড়াগুলা জ্বলতেছিল আপনার এই যে টিয়ার গ্যাসের সেলে। এটা যে না দেখছে সেটা তো সে বুঝতে পারবে না। তাই আপনি যে এই বাহিরের রাজনীতিটা ক্যাম্পাসে দিয়ে আসছেন, এটা আর কত আর কাহাতো? আপনার বিশ্ববিদ্যালয়, আপনি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে, ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস, আমি বাহিরে গেলাম না, আমি পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বোঝাই এরকম রাজনীতি আছে। আমি তো গিয়ে দেখে আসছি, আমি তো সেই সমস্ত ক্যাম্পাসগুলোতে গিয়ে ঘুরে দেখে আসছি। ভারতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ওয়ার্ল্ড ফেমাস, পাকিস্তানের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ওয়ার্ল্ড ফেমাস, আপনি বলেন পাকিস্তানের নাম নিতে গেলে দাঁত ব্রাশ করতে হবে। তার পাকিস্তানের এতগুলা ফেইল স্টেট বলতেছেন আপনি, এতগুলা বিশ্ববিদ্যালয় কীভাবে ওয়ার্ল্ড ফেমাস হলো? তার ক্যাম্পাসটা ঠিক আছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলেমেয়েরা তাদের অধিকার নিয়ে কথা বলবে। দিল না এবার অধিকার নিয়ে কথা, রাষ্ট্রযন্ত্রই তো চেঞ্জ করে দিল। অনেকে তো মনে করছিল যে কোনো ধরনের কোনো বিকল্প নাই এই দেশে। মানুষের মননের ভিতরে একটা পুরা জাতিকে ডিভাইড করে, একটা পুরা জাতি অর্ধেক মানুষকে অসুস্থ করে দিয়ে দিয়েছিল, যে দ্যাট ইজ নো অল্টারনেটিভ। What is this? যদি এখন তারা স্লোগান দিয়েছে ওয়ালে যে বিকল্প কে, বলেছে তুমি আমি আমরা, না স্যারের প্রসঙ্গে আসি, সবাই এখন কি আমরাই সবাই, সেটা ধরেন অন্য প্রসঙ্গ। স্যার যে জায়গায় ছিলেন যে বিশ্ববিদ্যালয়ে যে দলীয় রাজনীতি, স্যার যেটা বলছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, ব্লা ব্লা, বাম সংগঠন, এগুলো থাকবে না, আপনার কি মনে হয় ঠিক আছে এটা? দেখুন, বিষয়টা হচ্ছে দলীয় রাজনীতির লেজুর, মানে যদিও বলা হয় যে ভাতৃপ্রতিম সংগঠন, কিন্তু আসলে তো কাজ করে কখনো ক্যাডার বাহিনী হিসেবে, আর কখনো কাজ করে হচ্ছে শিল্ড হিসেবে। কিন্তু যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি এটা বলতে পারি না যে রাজনৈতিক চর্চা বন্ধ করে দাও। আমার একাডেমি আমাকে সেই রাইটটা, মানে সেটা আমার মুখে তালা দিচ্ছে। কিন্তু ছাত্র রাজনীতি হওয়া উচিত সচেতনতার জায়গা থেকে। রাজনীতি হওয়া উচিত রাজনীতি সচেতনতা তৈরির কাজ হিসেবে। ছাত্র সংসদ দেওয়া উচিত, এবং আমার মনে হয় শিক্ষক সংসদও দেওয়া উচিত। আচ্ছা, এই যে এমনকি কেউ কেউ এরকম দাবিও তুলছেন যে ভিসি কেন নির্বাচিত হবে না ছাত্রদের দ্বারা? হ্যাঁ, অবশ্যই এটা হওয়া উচিত, ছাত্রদের ভোটে ভিসি হবে। ব্যাপারটা হচ্ছে ভাই, আসলে দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পার্সেন্ট আছে যারা এতদিন অত্যাচারিত হয়ে এসেছে, তাদের এখন মনে অনেক ক্ষোভ। সাধারণ শিক্ষার্থীরা চাই পড়াশোনা করতে, কিন্তু যাদের কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন আছে, সাথে হলে থাকতে চায়, হ্যাঁ, আনন্দের সাথে হলে গণরুমে টর্চার্ড হতে চায় না, সে তো অবশ্যই, সেটা কেউই চায় না। এখন বিষয়টা হচ্ছে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কি থাকবে না, আলাপটা এভাবে না করে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এখানে আমরা কথা বলতে পারি। সেক্ষেত্রে বলা উচিত দলীয় রাজনীতি ক্যাম্পাসে থাকবে কিনা, এভাবে বললে আরো ভালো হয়। ছাত্ররা যখন দলীয় রাজনীতি করবে না, শিক্ষকরা যদি দলীয় রাজনীতিতে যুক্ত থাকে, তাহলে সেই জিনিসটা অসামঞ্জস্য তৈরি করবে। আর তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি বলতে চাই যে ছাত্র সংসদ দেওয়া হোক, হলে হলে কেন্দ্রে শিক্ষক সংসদ আয়োজন করা হোক, এবং অবশ্যই দলীয় পক্ষপাতিত্ব ছাড়া। আর তার আগে আমার মনে হয় একটা উন্মুক্ত আলোচনা করা উচিত, বা এরকম একটা ভোটের আয়োজন করা যেতে পারে যে ছাত্র রাজনীতি চাই কয় পার্সেন্ট আর ছাত্র রাজনীতি চাই না কয় পার্সেন্ট ক্যাম্পাসে। আচ্ছা আচ্ছা, মানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো, হ্যাঁ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো। কারণ দেখেন, ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যাক না, মানে সব স্টুডেন্ট ভোট দিবি, এমনকি সব শিক্ষকও ভোট দিক, সবাই মতামত। আমি যদি 5ই আগস্ট, যেটাকে আমরা বলছি 36শে জুলাই, তার আগ পর্যন্ত, তার আগের দিন পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ তাণ্ডব চালাইছে। 5 তারিখ পর্যন্ত তারা তাণ্ডব চালাইছে। তো 5 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের যে মনোভাব,
সেটা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, কারণ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার কোনো উপায় নাই, সরকার দল এককভাবে সবকিছু দখল করে রাখে। কিন্তু এখন আমরা যেটা বলছি যে দ্বিতীয় স্বাধীনতার পর এখন মুক্ত গণতন্ত্রের চর্চা হবে, ক্যাম্পাস হবে মুক্ত চিন্তার চর্চার জায়গা। এবং মুক্ত চিন্তা মানে আমি একটু স্পেসিফাই করি যে মুক্ত চিন্তার যে তথাকথিত সংজ্ঞা সেটা না, প্রত্যেকে নিজের বিশ্বাস নিয়ে যেন কাজ করতে পারে। সেই ক্ষেত্রে এখন শিক্ষার্থীদের কি মনোভাব, তারা কি নিজেদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন চায় কি চায় না, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ 5 তারিখের আগ পর্যন্ত দীর্ঘ একটা দিন, 1 দশকের বেশি সময় ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা গেছে, কখনো গণতন্ত্রের চর্চা হয়নি। গণতন্ত্রের চর্চা থাকলে নাগরিকের সম্মান কোথায় থাকে, শিক্ষার্থীদের সম্মান কোথায় থাকে, সেই চর্চাটা কখনো হয়নি, আমরা ওই স্বাদটা কখনো পাইনি। এখন নতুনভাবে এই মুক্ত পরিবেশে সেই টেস্টটা কেমন লাগবে, মুক্ত গণতন্ত্রের চর্চা কেমন হয়, এটাতে তারা অংশীদারিত্ব চায় নাকি চায় না, এগুলো নিয়ে আমার মনে হয় যে 5 তারিখের আগ পর্যন্ত যে দাবি দেওয়া ছিল, যদি মুক্ত আলোচনা আহ্বান করা হয় হয়তো কিছুটা বা অনেকটা পাল্টাবে। এটা খুব ভালো পয়েন্ট যে ইউনিভার্সিটি খোলার পরে নিশ্চয়ই ওপেন ডিসকাশন হতে পারে, ভোট হতে পারে, আবার সব ইউনিভার্সিটি একরকম ডিসিশন নাও হতে পারে। হয়তো ঢাকা ইউনিভার্সিটি মনে করলো থাকবে, আবার কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটি সে মনে করলো না। আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সূতিকাগার যে কোনো জিনিস। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে যদি আসলেই যদি আপনি এটাকে পাশ্চাত্য অক্সফোর্ড বানাতে চান, আসলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানটা উপরে তুলতে চান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতির ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা রাজনীতি সচেতন হব। নুসরাত যেটা বলছে, আমরা একটা সংসদে ভোট দিতে পারি, আমরা আমাদের দলীয় এই যে আমাদের একটা ফোরাম থাকতে পারে, সবাই প্রফেশনাল যে বডিগুলো আছে সেই বডি থাকতে পারে, যেমন আমাদের শিক্ষক সমিতি ছিল। কিন্তু শিক্ষক সমিতিটা এগুলা এত বেশি পলিটিসাইজ হয়ে গেছে যে এইগুলা নিয়ে দিনের পর দিন আলোচনা করলে পরে, মানে 500 পাতার বই লিখলে পরেও আপনি শেষ হবে না যে এটা কি পরিমাণ ভিতরে ভিতরে নষ্ট হয়ে একদম মানে 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 দুর্গন্ধ বের হওয়ার মতো অবস্থা, মানে এটা কি যে অবস্থা, এবং এখানে যে কি পরিমাণ আপনার ইনজাস্টিস আপনার হয়। আজকে দেখেন, কালকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কালকে একটা এই যে কি বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলছে যে সারা দেশে এইগুলো হচ্ছে, এই হামলা হচ্ছে ইত্যাদি ইত্যাদির প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, আমরা আমাদের সিকিউরিটি চাচ্ছি ইত্যাদি ইত্যাদি চাচ্ছি। একটা শব্দ নাই গণহত্যা নিয়ে। এই দেশে যে একটা গণহত্যা সংগঠিত হয়েছে একটা শব্দ নাই। এইখান থেকে যে একটা ফ্যাসিস্ট রেজিম যে উৎখাত হয়েছে সেটা নিয়ে একটা শব্দ নাই। এখানে যে এতগুলা লোক শহীদ হয়েছে একটা শব্দ নাই। আরেকটা বিরতি আসছে স্যার। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছি যে রাষ্ট্র সংস্কার কতটা সহজ, আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং আছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। স্যার, একটা প্রশ্ন আপনি যদিও খেয়াল করেছেন কিনা, সোশ্যাল মিডিয়ায় খুব আসছে যে যারা রাষ্ট্র সংস্কার করবেন, প্রাথমিকভাবে যাদের হাতে দায়িত্বটা দেয়া হলো অন্তর্বর্তী সরকার, ওনারা যদি খুব পরিষ্কার না থাকেন তাহলে ওনাদের পক্ষে সংস্কার করাটা কঠিন। যে কারণে দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের প্রধানত যেই সমস্যাটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কথা বলে সেটা হচ্ছে দুর্নীতি এবং সম্পদ, মানে একজন লোককে দায়িত্বপূর্ণ পদে দেওয়ার পরেই 5 বছর পরে তার সম্পদ ফুলে ফেপে সে পাহাড় হয়ে যায়। এখন যে দাবিটা আসছে যে যেই 17 জন দায়িত্ব দিলেন ওনারা এখন সম্পদের হিসাবটা দিবেন কিনা, এবং যেদিন ওনারা চলে যাবেন সে 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 3 বছর পরে হোক, আবার সম্পদের হিসাবটা দিবেন যে কত টাকা বাড়লো। এই দাবিটার সঙ্গে আপনি একমত পোষণ করেন? এটা একটা রেটরিক প্রচারণা, অথবা এটা একটা মানে মেটাফরিক্যাল কোয়েশ্চেন। এখানে যারা আসছে এদেরকে আমরা খুব ভালো করে চিনি। আচ্ছা, এদের প্রত্যেকের বায়োডাটা 2-1 ছাড়া 2-1 সবারটা আমরা জানি। হ্যাঁ, 2-1 সবার বায়োডাটা আমাদের মুখস্থ। অনেকের হয়তো মুখস্থ নাও থাকতে পারে, আমরা মুখস্থ। আসিফ নজরুল চুরি করবে, এটা তার দিতে হবে। এগুলা যারা জানে না তারা বলবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার টাকার দরকার, এটা যারা জানে না তারা, অথবা আদিলুর রহমান খান, তারা যারা চেনে না তারা, অথবা সালেউদ্দিন তাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অথবা রেজওয়ানা কে যারা চেনে না তারা হয়তো বলতে পারে এরা এই লাইনের লোক না। অথবা আপনার এই যে কি আপা, আমাদের ফরিদা আপা, আচ্ছা কোন ফরিদা আপা,
ফরিদাপাড়ে এক কাপ চা খাওয়াইতে পারবেন আপনি, Right. সব বাঙালি একত্রিতভাবে বসে গিয়ে, সেইটা এক জিনিস। আমি এটা নিয়ে মানে কোনো এটা কোনো আলোচনার বিষয় না। 1% আমি এটা আলোচনার বিষয় না। হ্যাঁ। তবে 26টা মন্ত্রণালয় একজনের উপরে, প্রধান উপদেষ্টার হাতে, 27টা 27টা মন্ত্রণালয় একজন প্রধান উপদেষ্টার আপনার কি হাতে। মনে হয় যে পরিষদের সংখ্যা বাড়বে? আর পরিষদের সংখ্যা বাড়াতে হবে। আপনি ছেলে মেয়েদেরকে আরো ছেলে মেয়েদেরকে আপনারা, অনেকে বলছে ছেলে মেয়েদেরকে এরা তো কিছু বুঝে না, এদেরকে নিয়ে আমলাতন্ত্র না, বোঝাবুঝি দরকার নাই। এরা একটা দেশের একটা দেশের পলিটিক্যাল সিনারিও চেঞ্জ করে দিচ্ছে, এদেরকে বুঝাই নেবেন। ওরা শুধু সেফগার্ড দিবে, ওরা শুধু বুদ্ধি দিবে যে এটা রাইট ও রং ভাবে যাচ্ছে কিনা, এখানে কেউ চুরি ডাকাতি করতেছে কিনা, এখানে কোনো কিছু বুঝে না, এটা বললেন না। না বুঝলে আপনি যেটা পারেন নাই সেটা সে কইরা দিয়ে দিছে আপনাকে, হ্যাঁ আপনি সব বুঝেন। এখন যেটা হলো এখানে লুক লাগবে, আরো লুক লাগবে, কারণ এই চেঞ্জটা আনতে গেলে আমরা যে চেঞ্জটা আনতে চাচ্ছি, যে রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি, যে পলিসি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে এখন ধরেন এরা তো সংসদ তো নাই, এবং কিছু কিছু বিষয় আছে যেটা সংসদে করতে হবে, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করবে। রাষ্ট্র তো আলটিমেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট চালাবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্ট তো রাষ্ট্র চালাবে না, পলিটিক্যাল গভর্নমেন্ট চালাবে। এবং স্যার এইটা ইন্টারিম গভর্নমেন্ট না হয়ে যদি জাতীয় সরকার টাইপের হতো, ধরেন আপনি যেটা বলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার, এখানে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ একটু ক্লিন ইমেজের রাখা, বা বাজার বাজার মনিটরিং বা এই সব জায়গায় কিছু ব্যবসায়ী প্রতিনিধি রাখা দরকার ছিল। এটা ইনিশিয়ালি এই ট্রেনটা আমরা মিস করে গেছি। পরবর্তীতে যদি এখানে ব্যবসায়ীদের প্রতিনিধি থাকা দরকার, তারপরে রাজনীতিবিদ কয়েকজন এবং কয়েকজন ছানু আমলা দরকার। আপনি প্রশাসন ঠিক করতে পারবেন না, আমলা আছেন, তৌহিদ হোসেন ছাড়া তো ওইভাবে তৌহিদ হোসেন আছেন, তারপরে এই যে প্রফেসর সালেহ খুব ভালো, ডক্টর সালেহ উদ্দিন খুব ভালো, তবে আরো কিছু জানু আমলা আছে, একদম সৎ আমলা আছে। এই দেশটা তো একদম শেষ হয়ে যায় না, বহু সৎ আমলা আছে, যে একদম ইভেন পুলিশ বাহিনী সবাইকে খারাপ, প্রচুর লোক আছে, পুলিশ বাহিনীতে প্রচুর লোক আছে, সৎ আমলা আছে। রিটায়ার করার পরে একজন সাবেক আইজিপি কে রাখা গেলে ভালো হতো যদি সৎ। এখন তো পুলিশের যে ক্রাইসিসটা অনেকেই আছে, কিন্তু এখানে আছে। তবে ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপরে আমার কিন্তু বিশ্বাস আছে, ব্রিগেডিয়ার সাখাওয়াত ওনার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে, নির্বাচন কমিশনার চালানো। তবে আপনি রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলা এই সরকার যদি সবগুলাতে হাত দিতে চায় অনেক সময় লাগবে। মানুষ এত সময় দিবে কিনা, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলা তাদেরকে এত সময় দিবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। তারা হয়তো নির্বাচনের জন্য চাপ দেবে, কারণ নির্বাচন হচ্ছে না এই দেশে। কারণ নির্বাচন যেহেতু হচ্ছে না, এই জেনারেশন, ওদের আগের জেনারেশন, এর আগের জেনারেশন ভোট দিতে পারে নাই, তারা কি বসে থাকবে কিনা ভোট দেওয়ার জন্য? তারা কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে ভোটটা দিয়ে দেন, না তাড়াহুড়ো করে হলে হবে না, তারা এসে ওদের যে দাবি রাষ্ট্র সংস্কার, না আমি তাড়াহুড়ো করা বলছি না। আপনি এই যে এটা কি, আমি স্ট্রেট কথাটা যেটা বলতে চাই, যে পলিসি লেভেলে যে চেঞ্জগুলো করা দরকার সেগুলো এই সরকারের হাতে করতে হবে, আর যেগুলা করার দরকার টাস্ক ফোর্স একটা করে পরবর্তী সরকারের জন্য সেই জিনিসটা রেখে যেতে হবে, যে এই জিনিসগুলো করা দরকার। এখন সবচেয়ে দরকার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতিটাকে একটা, এখন যদি আপনি ঘরে ঘরে ধরে ধরে টাকা উদ্ধার করতে যান, এটা অনেক সময় লাগবে, কিন্তু উদ্ধার করতে হবে, প্রসেসটা শুরু করতে হবে। থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্র তো নানা জনের হাতে চলে গেল, মিলিটেন্টের হাতেও গেল, এবং ডাকাতি হচ্ছে এখন। এই অস্ত্র উদ্ধার না করতে পারলে না, এটা আপনি ধরেন ফরাসি বিপ্লবের পরে যে ঘটনা ঘটছিল, 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরে এই দেশে যা ঘটেছিল, মুক্তিযুদ্ধের পরে অস্ত্র উদ্ধার করতে অনেক সময় লেগেছে। শুনেন, যা মানে একটা বিপ্লব হওয়ার পরে একটা দেশে, যে পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে বিপ্লব হয়েছে, সেখানে যা হয়েছিল এর 1% হয় নাই এখানে। শুধু খালি ডাকাতি, খালি এটা নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, এটা 1% হয় নাই। আপনি গত 1.5 যুগে আপনার এখান থেকে 18-19 বিলিয়ন ডলার, 170 বিলিয়ন ডলার বলতেছে চলে গেছে, 17-18 লাখ কোটি টাকা। আর আপনি বলতেছেন ওইখান থেকে লুট করে নিয়ে আসছে, ওইখান থেকে লুট করে, যে সমস্ত জিনিস লুট করে নিয়ে আসছে, এগুলো দেখতেও তো দেখা যায় এগুলো এমনি চেঞ্জ করার সময় আসছিল। শুনেন, এগুলো হলো এক ধরনের মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়া। আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো যথেষ্ট ভালো। মানুষের মব সাইকোলজি, মব ভায়োলেন্স ইনস্ট্যান্টলি এটা খুব থেকে করছে। এখন দেখেন আবার ছেলে মেয়েরা সব জোগাড় করে সেই প্রসঙ্গে একটু সব ফেরত দিচ্ছে। নুসরাত আবাসম, একটা বিষয়, এই যে পরিষদটি হলো 17 সদস্যের, ডক্টর ইউনূস সাহেবের উপরে 27টা মন্ত্রণালয়, মানে যেহেতু এর পেছনে মূল নেপথ্য কারিগর আপনারাই, আপনাকে মনে হয় যে এটা আরেকটু বাড়ানো দরকার? যদি প্রয়োজনীয়তা বোধ করে ক্যাবিনেট, তাহলে অবশ্যই করতে পারে, কিন্তু স্যার অনেকগুলো সমস্যা তুলে নিয়ে আসলেন, আর রাষ্ট্র সংস্কারের কাজটা দেখতে খুব কঠিন মনে হচ্ছে। আমার কাছে খুব চিপা একটা আইডিয়া আছে এই জিনিসটা করার, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার
পুরো রাষ্ট্র সংস্কার করতে পারবে কি পারবে না, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে, তারা কি রাষ্ট্র সংস্কার করবে নাকি আবার তারা আগের দুর্নীতি চক্রে ঢুকে চলে যাবে? যাবে। এই সরকার যে কাজগুলো শুরু করবে সেগুলোকে আদৌ ওই সরকারে গিয়ে শেষ হবে কিনা, এই সরকার সবগুলো কাজ শেষ করে যাওয়ার জন্য যতটুকু সময় পাবে সেই সময় তারা দিবে কিনা, অনেকগুলা সমস্যা এখানে তৈরি হয়েছে। কিন্তু এই সবগুলো সমস্যা হচ্ছে ক্যাবিনেটের, সমাধানটা অন্য জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, সরকারকে যদি জবাবদিহিতার মধ্যে রাখা যায়, সরকারকে যদি কৈফিয়তের মধ্যে রাখা যায়, সরকারকে যদি চাপ প্রয়োগকারী গোষ্ঠীর হাতের মধ্যে রাখা যায়, যেটা এখন জনতা হওয়া উচিত। দেখেন, আমি একটা কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকার এখনো মেয়াদ জানানো হয়নি, তবে ধরে নিচ্ছে হয়তো একটা তারা বেশ ভালো সময় তারা পাবে। অবশ্যই যতটা থাকা উচিত, যতটা দরকার, তার থেকে বেশি না থাকুক। এর মধ্যে তারা আসলে সব কাজ করতে পারবে না, সম্ভব না। কিন্তু দেশের মানে ছাত্র এবং জনতা এরা যদি সজাগ থাকে, মাঠে থাকে, বা বলা ভালো তারা যদি সজাগ থাকে, স্যার যেটা বলেন, তারা যদি এক চোখ খুলে ঘুমায়, তাহলে তারা অন্তত প্রত্যেকটা সংস্কারের কাজ শুরু করে যেতে পারবে। এবার আসলো মানে ইলেকশনের ব্যাপারটা। যদি অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশনের আগে কাজগুলো করতে পারে, তাহলে বিউরোক্রেসি থেকে শুরু করে বাদবাকি প্রত্যেকটা সেক্টর, আমার বিশ্বাস ওই পর্যায়ে চলে যাবে, অন্তত ইলেকশনটা ফেয়ার হবে। আফটার ইলেকশন ইলেক্টেড গভর্নমেন্ট তারা চাইলেই আর পারবে না সবগুলো সিস্টেম পাল্টাই ফেলবে। যেমন আপনি শুরুতে যেটা বলেছিলেন, এতগুলো গুরুত্বপূর্ণ পদ খালি করে মানুষজন পদত্যাগ করছে, এটা সংস্কার কিনা? না, এটা আসলে পরিষ্কার কার্যক্রম। মানে সংস্কারের পূর্বে পরিষ্কার করা হচ্ছে। একটা সিস্টেম যখন অনেক দিন ধরে গড়ে ওঠে, যখন কোন একটা রেজিম পুরোপুরি অটোক্রেট হয়ে যায়, তারা মানুষের মধ্যে আগে ওই ভয়টা ঢুকায় যে আমরা সর্বশক্তিমান, তোমরা চাইলেও কিছু করতে পারবা না। আমরা করে দেখাইছি যে না, কেউ সর্বশক্তিমান না। আওয়ামী রেজিম 16 বছরে যে অটোক্রেসি দেখাইছে, সেইটা ছেলেমেয়েরা 1 মাসে উড়াই দিচ্ছে, 36 দিনে। অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে যায়, এদেরকে সরাই দিতে 36 ঘন্টা লাগবে। আর যেই দল এখনো আসেইনি, আমি জানি না কোন দল, যে কোনো দল আসতে পারে, ইলেক্টেড গভর্নমেন্ট, যারা এখনো আসেইনি, তারা আসার আগে আমি আশা রাখছি যে গভর্নমেন্ট আমাদের এমন একটা সিস্টেম দিবে যে মানুষ ডেমোক্রেটিক প্র্যাকটিসটা শিখে যাবে। তারা এক কথায় চোখ বুঝে আর কোন সরকারকে মেনে নিবে না। তো এটা তারা যদি আপনাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে না থাকে, তাদেরকে সরিয়ে দেবেন, এটা হচ্ছে কথা। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার কতটা সহজ, এই প্রশ্নের উত্তর খুঁজছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং নুসরাত তাবাসসুম। স্যার, বিরতির আগে নুসরাতের খুব বড় এবং এই সময় সবচেয়ে সাহসী মন্তব্যটা করেছে যে আওয়ামী লীগের মতো একটি অথরিটেরিয়ান এবং খুবই শক্তিশালী প্রভাবশালী সরকারকে 36 দিনের আন্দোলনে তারা সরিয়ে দিয়েছে। ফলে এখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তারা যদি তাদের ম্যান্ডেটের মধ্যে না থাকে, জনগণের পক্ষে না থাকে। না, এখানে একটু ব্যাপার আছে ভাই। অক্ষমতা এক জিনিস, আচ্ছা, আর প্রতারণা আরেক জিনিস। আচ্ছা, যদি প্রতারণা করে, অর্থাৎ যদি মনে হয় যে তারা রাইট ট্র্যাকে নাই, তাহলে তাদের সরিয়ে দিতে 36 ঘন্টা লাগবে না। আর একটু পরে যাই, ধরেন 2 বছর 3 বছর অথবা 6 মাস পরে একটা ইলেকশন তো হবে। সেই ইলেকশনের পরে যে পার্টি আসুক, তারাও যদি আগের ফরম্যাটে দেশ চালাতে চায়, নুসরাত যেটি বলছে যে তারা তাদের বিরুদ্ধেও লেগে তাদেরকে নামিয়ে দেবে, এই স্পিরিটের সঙ্গে আপনি একমত কিনা? আমি মানে আপনি নুসরাতের কথা বলার স্টাইল দেখেন, বা অন্যান্য সমন্বয়কদের যারা আছে তাদের সাথে, আমার তো ডাইরেক্ট ছাত্র এরা অনেকেই, নাই তো আমার ডাইরেক্ট ছাত্র ক্লাসের, আপনি তাদের কিটা দেখেন, কথা বলার স্টাইল দেখেন, এবং আপনাকে যে কারেকশন করে দিল সেটা দেখেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রেশার গ্রুপ হিসাবে এটা পরবর্তী যে সরকার, রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকারের প্রতি প্রেশার গ্রুপ হিসাবে এটা কাজ করবে। এবং রাজনৈতিক সরকার যারা আসবে, যেই আসুক না কেন, যে আসবে, তারা সবসময় একটা ভয়ের ভিতরে থাকবে যে ছাত্ররা আবার রাস্তায় নেমে গেল কিনা। কারণ আপনি সোশিওলজি পড়ান, বলাই হয় যে একটা সরকার তখনই অথরিটেরিয়ান হয়ে উঠতে পারে যখন সে কাউকে ভয় না পায়। না, মূল কথাটাই হলো আপনি জনগণ, মানে শক্তিটা কোথায়? শক্তিটা তো পুলিশ, বিডিআর আর আর্মি, র্যাবের উপরে না, শক্তিটা তো জনগণের। অত পলিটিক্যাল সায়েন্সের লোক, জনগণের ম্যান্ডেট। আওয়ামী লীগ সরকারের মূল সমস্যাটা হয়ে গেছে কি, আমি যেদিন ওনার পদত্যাগ করেন, এর আগের দিন রাত্রে আমি একটা টক শোতে ছিলাম, আমি বলছিলাম যে আপনারা লেজিটিমেসিটা হারিয়ে ফেলছেন, যে পলিটিক্যাল লেজিটিমেসিটা যদি হারাই যায়, ইট ইজ লস্ট।
এবং আপনার এই যে এজেন্সি এবং অথরিটি যেটা ছিল সেটাও হারায় ফেলছেন। এবং মুক্তিযুদ্ধের যদি কোনো ক্ষতি করে থাকেন, মুক্তিযুদ্ধের স্পিরিটের, তাহলে এই গত সরকার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর যদি ইমেজের যদি কোনো ক্ষতি করে থাকে, তাহলে এই গত সরকার এই ক্ষতিটা করেছে এবং একদম এক্সট্রিমলি ক্ষতিটা করেছে। এবং যে ক্ষতিটা এবং এইবার যে প্রক্রিয়ায় যে মানে ন্যাক্কারজনক এবং বেজ্জতিপূর্ণভাবে তাদেরকে বিদায় হইতে হলো, তার খেসারত এই দলটাকে বহুদিন দিতে হবে। এবং এটা আমি গত কয়েক বছর ধরে টকশোগুলোতে বলে যাচ্ছিলাম যে আপনারা যেভাবে ফ্যাসিস্ট হয়ে দাঁড়াচ্ছেন, যেভাবে এইভাবে হয়ে দাঁড়াচ্ছেন, ওইভাবে হয়ে দাঁড়াচ্ছেন, এটা ফল কিন্তু ভালো হবে না। আপনি বিরোধী দলগুলোকে এরকম করতেছেন, বিরোধী দলগুলোকে এইভাবে, এই দেশের ভিতরে আরও অন্যান্য শক্তিগুলো আছে, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। তো সবচেয়ে বড় বিষয়টা হলো আমি যেটা মনে করি যে অন্ততপক্ষে বাংলাদেশটা রক্ষা পেয়েছে। এখানে 180 মিলিয়ন লোক, 18 কোটি, আসলে হয়তো এটা 200 মিলিয়ন হইতে পারে, 20 মিলিয়ন হইতে পারে। অনেক সময় আমরা নাম্বার কমাই রাখি জিডিপি বেশি দেখানোর জন্য, পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য, নাম্বার নিয়ে অনেক সমস্যা আছে আমাদের। যাই হোক, এখন আমরা আমাদের জীবনে অনেক কিছু তো দেখলাম, আমাদের জীবনে 71 দেখেছি, আমাদের জীবনে 75 দেখেছি, আমাদের জীবনে এই যে এরশাদকে দেখেছি, আমাদের জীবনে আপনার এই একটা মহামারী দেখলাম, হ্যাঁ, আর আমাদের জীবনে এই ঘটনা দেখলাম। এরপরে আর কোনো কিছু দেখার বাকি আছে কিনা আমি জানি না। একটা মানুষের জীবনে আরো কিছু দেখার বাকি আছে, এরপরে আর কিছু দেখার বাকি আছে কিনা আমি জানি না। আমি নুসরাতের কাছে যাই, যেই জায়গাটা আসতে চাই, যেই সরকারটি এখন গঠিত হলো, অন্তর্বর্তী সরকার, এদের সামনে চ্যালেঞ্জ নিশ্চয়ই অনেক, কিন্তু আপনার কি মনে হয় যে এদের কাছে প্রত্যাশা কি, মানে খুব ভালো করতে পারবে? মানে আপনারা যেই এন্ড অফ দ্য যে টার্গেট রাষ্ট্র সংস্কার, তার শুরুটা এরা করতে পারবে বলে মনে করছেন? সত্যি কথা বলতে বিষয়টা শুনতে যত কঠিন লাগছে এতটা না। এই সরকার আমরা যখন নামগুলো প্রস্তাব করছিলাম, মানুষের যে প্রতিক্রিয়া ছিল তাতে বলাই যায় যে সরকার মানে গভর্নমেন্ট বডির মানুষজন নিয়ে মানুষ খুশি, প্রথম পর্যায়ে খুশি। আর বাকি থাকে যে এরা কতটা কি করতে পারবে। দেখুন, আমি মনে করছি বাংলাদেশে এখন যে সরকারটা এসেছে, এটা হচ্ছে রোগ মুক্তির পরে মানুষের শরীরের যে অবস্থা হয় তেমন। যুদ্ধ পরবর্তী একটা দেশ, আহত, শরীরে অসংখ্য ক্ষত, দেশের নিজের সুস্থ হইতে অনেকটা সময় লাগবে। মানুষ এই ট্রমা থেকে, প্রত্যেকটা সাধারণ মানুষ বের হতে অনেকদিন সময় লাগবে। আর গভর্নমেন্টের যে ব্যাপারটা, বাংলাদেশ এরকম গভর্নমেন্ট বহুদিন দেখেনি, যারা মানুষের মধ্যে থেকে নাম প্রস্তাব হয়ে হয়ে আসছে, এই গভর্নমেন্ট অনেকদিন দেখেনি। আমার মনে হয় সময় লাগবে। আমরা তাদের উপরে কোনো অতি কল্পনীয় অনেক বেশি প্রত্যাশার চাপ না দেয়া, না, ব্যাপারটা মানে কোনো অতি কল্পনীয় প্রত্যাশা আমরা চাপাতে চাই না। আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে আপনারা অন্তত শুরু করুন, মানুষ অন্তত বুঝতে পারুক যে তারাই আসলে দেশের মালিক। ওই যে আমাদের এই কথাটা আমার না, আমার বান্ধবীর, তার কথাটা এরকম যে আমাদের একটা স্লোগান আছে, জনতা নাকি ক্ষমতা, তো পরের লাইনটা সে জনতা জনতা, কিন্তু আসলে তো এটা প্রতিপক্ষ হওয়া উচিত না। তাহলে কি ক্ষমতাশালী যারা, তারা জনতার অংশ না? আর জনতা কি ক্ষমতার অংশীদার না? এটা হওয়া উচিত না, মিশ্রণটা হওয়া উচিত। দেশের আসল শক্তি তো মানে জনগণ, তাহলে জনগণের হাতে কেন ক্ষমতা থাকবে না? গভর্নমেন্ট বডি হচ্ছে জনতার প্রতিনিধি, জনতার প্রভু না। মৌলিক অধিকারগুলো ফিরিয়ে অনেক ধন্যবাদ আপনাদের দুজন দর্শক। আমরা সেটি প্রত্যাশা করি, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাটা খুব জরুরি এবং এই যে সরকার দায়িত্ব নিল তারা সফল হবে সেই প্রত্যাশা করি। এবং একটা যে রাষ্ট্র সংস্কারের কথা, যেই স্বপ্ন, সেটি খুব সহজ কাজ নয়, কিন্তু শুরুটা অন্তত হোক। ভালো থাকবেন।